প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে, আসছে ঈদের বাজার, আসছে কি আরও দুশ্চিন্তা? যে দুজন অতিথি এ বিষয়ে কথা বলবেন তাদের সঙ্গে পরিচয় হয়ে নেওয়া যাক। আমার ডানে প্রথমেই রয়েছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। এরপরে রয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, অতিথিদের সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান সৃষ্টিতে শ্রমঘন শিল্প গড়ার আহ্বান। শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলেছেন আওয়ামী লীগ নেতারা। বান্দরবানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ জন কেএনএফ সদস্য নিহত। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র গোলাবারুদ সহ আরসার 4 সদস্য গ্রেফতার। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা মধ্যরাতে শেষ হবে। এবার মন্ত্রী এমপির স্বজনদের চেয়ারম্যান প্রার্থী প্রথম ধাপের চেয়ে বেশি, জানিয়েছে টিআইবি। এবং 11 বছর পর আজ আবার এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠেছে বাংলাদেশের পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে উঠেছেন চট্টগ্রামের বাবর আলী। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা ঈদের বাজারকে সামনে রেখেই এই আলোচনায় বসেছি বা আলোচনাটা শুরু করছি। 1 মাসের মতন বাকি আছে ঈদ, কিন্তু এখনই বাজারের অনেক নিত্যপণ্যের যে দাম আমরা শুনছি বা যে দামে আমাদেরকে কিনতে হচ্ছে, তা কিন্তু আশঙ্কার জন্ম দিচ্ছে, ক্রেতার মনে জন্ম দিচ্ছে। সবার ভেতরেই একটা অস্বস্তি আছে যে তাহলে পরে কি হবে, ঈদের আগে এই চিত্রটা কি আরও দুর্বিষহ হয়ে উঠবে? আমরা গেল ঈদের আগে কিছু পদক্ষেপ নিতে দেখলাম সরকারকে, এবং সেই পদক্ষেপগুলোর প্রেক্ষিতে কিছু কিছু পণ্যের দাম কমেছিল, কিছু শুল্ক ছাড়ের মতন ব্যাপার ছিল। তো ওই ঈদের ঠিক পরপরই আমরা দেখলাম যে আবার হু হু করে দ্রব্যের মূল্য বেড়ে গেল। কি ব্যবস্থা নেওয়া হলো, কেন এরকম হলো, নাকি ঈদের পরে ভুলে গেলেন সবাই যে এই বিষয়টা একটা দেখবার বিষয়, এটি মানুষের প্রতিদিনকার প্রয়োজনের সঙ্গে জড়িত বিষয়? আমরা ঠিক নিশ্চিত না, কিন্তু অনেক পণ্যের দামই হু হু করে বাড়লো, এবং এখনও বেশ কিছু পণ্যের দাম, ধরা যাক কাঁচামরিচ, এটির পণ্যের ঝাল আসলে এত বাড়ন্ত যেটা আপনার 1 সপ্তাহে দ্বিগুণ হয়ে গেছে। দাম, আমরা যদি ডিমের দামের কথা চিন্তা করি, বেশ বেড়েছে। আলু, যেটা আসলে মূলত আমরা আমদানি নির্ভর না, সেখানেও দাম বেড়েছে। অন্তত আমরা যদি কৃষি অধিদপ্তরের হিসাব দেখি, তাহলেও গত বছর এই সময়ে আলুর দাম ছিল 28 টাকার কাছাকাছি ছিল কেজি, যেটা এখন 60 টাকা পেরিয়ে, 60-এর কাছাকাছি বা পেরিয়ে গেছে কোথাও কোথাও, এরকম একটি বাস্তবতা। তো এই জায়গা থেকে যদি আলাপটা শুরু করি, প্রথমেই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে যাচ্ছি। আমরা কোথায় সমস্যাটা মূলত আছে বলে এরকম মনে হবে যে এইভাবে একটা নিয়ন্ত্রণহীন দামের একটি চলন আমরা সবসময় দেখতে পাই? হ্যাঁ, আসলে আমাদের দেশের যে বাজার ব্যবস্থা, সেখানে আমরা দামের নিয়ন্ত্রণের জন্য কোনো কাজ করি না সে অর্থে, বরং বাজার ব্যবস্থাপনার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেই। এবং বাজারে যদি এরকম কোনো অশুভ তৎপরতা থাকে বা কোনো রকমের অস্বাভাবিক প্রবণতা থাকে, তাহলে তখন আমরা রেমিডিয়াল কিছু মেজার নিয়ে থাকি, যেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে হয়তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা গিয়ে হয়তো স্পট ভিজিট করে, এবং সেটা দেখা যায় যে খুচরা বাজারের পর্যায়ে হয়ে থাকে। আজ থেকে 2 বছর আগেও আমরা দেখতাম যে, বা 3 বছর আগে দেখতাম যে আসলে অধিদপ্তর তারা কিন্তু এই গুদামে গিয়ে হয়তো চেক করছে যে কী অবস্থা, আসলে কোনো অবৈধ মজুত রয়েছে কিনা, অস্বাভাবিক কোনো কিছু তারা করছে কিনা। তো এই জায়গা থেকে আমরা এখন বের হয়ে এসেছি, এবং এসে আমরা মোটামুটিভাবে এই স্পট যেটা ভিজিট যেটা করা হচ্ছে, বা ছোটোখাটো আকারে কিছু জরিমানা করা হচ্ছে, আসলে এটা মূলত খুচরা পর্যায়ে। তো যার ফলে পুরো যে সাপ্লাই চেনের মধ্যে যে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো কিন্তু আমরা সেভাবে এখন আর দেখছি না। কিন্তু গেল ঈদের আগে আমরা যে পরিমাণ তৎপরতা দেখেছিলাম নানামুখী, আপনার কি মনে হয় যে এখনও সেই ধরনের তৎপরতাগুলো আছে? হ্যাঁ, না, আসলে সেটা নেই।
এবং এটা না থাকার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের একটা ধারণা ছিল যে মূল যে দাম বৃদ্ধির প্রতিযোগিতা এবং একেবারে অস্বাভাবিক মুনাফা তৈরি করার যে একটা ধরেন একটা প্রবণতা থাকে যেটা বাজারে, সেটি হয়ে থাকে মূলত প্রথম ঈদের সময় এবং দ্বিতীয় ঈদের সময় যেটা আসলে কোরবানির ঈদ, ওই সময়টাতে আসলে গরুর বাজারটাকে নিয়ে আসলে বিভিন্ন রকমের যে টানাপোড়েন থাকে বা সেখানে হয়তো কীভাবে ব্যবসায়ীরা আরও সিন্ডিকেট করবে, তো ওই ধরনের কিছু চেষ্টা থাকে। তো ওই কারণে আসলে ওই কোরবানির ঈদের সময় এই খুব একটা লক্ষ্য থাকে না আসলে অন্যান্য সাধারণ যে পণ্যগুলো সেগুলোর বাজারে। তো আমার ধারণা এই সুযোগটা নিচ্ছেন ব্যবসায়ীরা। আর আরেকটা বড় বিষয় হচ্ছে কি যে আমরা তো খুব দ্রুত ভুলে যাই, মানে আমরা প্রায় সব কিছুর বিষয়ই ভুলে যাই, যদি খারাপ কিছু হয় সেটাও ভুলে যাই, ভালোটাও ভুলে যাই। তো এখন এই সুযোগটাও নিচ্ছেন ব্যবসায়ীরা, তার কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আসলে কঠোর নির্দেশনা ছিল যে আসলে রোজার আগে, মানে রোজা শুরু হওয়ার আগেই আসলে এই যে কিছু খুব গুরুত্বপূর্ণ পণ্যগুলো যেগুলো আমদানি করা হয় সেগুলো শুল্ক ছাড় এবং সব মিলিয়ে যাতে সরবরাহ ভালো থাকে, আমদানিটা যাতে ভালো হয় সেটার জন্য ব্যবস্থা নিয়েছেন। এবং তখন আসলে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সবারই আসলে একটা চেষ্টা ছিল, কিন্তু এই 1-2 মাসের মধ্যেই সেখান থেকে আমরা আসলে দূরে সরে গেছি এবং এই সুযোগটা নিচ্ছেন ব্যবসায়ী। তার কারণ ব্যবসায়ীরা কী করেন, সারাক্ষণ কিন্তু মানে 24 ঘন্টায় তারা চিন্তা করেন যে কীভাবে আসলে মুনাফাটা সর্বোচ্চ করতে হবে। কিন্তু এদিক দিয়ে সরকারের দিক থেকে যেটা হয় যে তারা পিরিয়ডিক্যালি বাজার মনিটর করে, তারা কিন্তু 24 ঘন্টা নজর রাখে না বাজারে। তো এই কারণেই আসলে এক ধরনের গ্যাপ তৈরি হয়েছে। আমি মনে করি যে এই একটা সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে, এবং আমি মনে করি যে এটা আসলে নীতির সঙ্গে সম্পর্কিত, মানে ম্যাক্রো ইকোনমিক পলিসি, সেগুলো বাংলাদেশ ব্যাংকের দিক থেকে এখন দেখা যাচ্ছে যে কিছুটা তারা আসলে আইএমএফের চাপের মধ্যে পড়ে গেছেন এবং আইএমএফ কিন্তু কন্টিনিউয়াসলি গোলপোস্টটা চেঞ্জ করে দিচ্ছে এবং এইটা কিন্তু বুঝতে পারছে ব্যবসায়ীরা যে আসলে কেন্দ্রীয় ব্যাংক অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং তারা খুব বেশি কনফিডেন্ট না বিভিন্ন রকম নীতি নেওয়ার ক্ষেত্রে। সুদের হারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, আবার ডলারের দাম হঠাৎ করে জাম্প করলো, তো এক লাফে আসলে 110 টাকা থেকে 117 টাকা হয়ে গেল এবং তারা মনে করছে যে হয়তো আরও পরিবর্তন আসবে। তো এই সুযোগটা তারা আবার নিচ্ছেন, নিয়ে বিভিন্ন জায়গাতে আসলে ম্যানিপুলেট করছেন। তাই আমি মনে করি যে সরবরাহ অত্যন্ত স্বাভাবিক। যেটা আমরা দেখলাম যে ডিমটা ঢুকানো হয়েছে হিমাগারে, যদিও হিমাগারের উদ্দেশ্য কিন্তু ডিম রাখা নয়, এটা আসলে এই যে সবজি রাখা মূলত। হ্যাঁ, তো এই কাজটা তারা কিন্তু করলো, করে কিন্তু ডিমের একটা সংকট তৈরি করে এখন বাজারে তারা কিন্তু প্রতি ডজনে প্রায় 50 থেকে 60 টাকা তারা বাড়িয়ে দিয়েছে 1-1.5 সপ্তাহের মধ্যে। তো এই কাজগুলো হচ্ছে এবং আমি মনে করি যে আসলে এই যে গভর্নমেন্টের যে কনস্ট্যান্ট মনিটরিং সেটার অভাবে এই ঘটনাগুলো ঘটছে আর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানে এটা একটা বড় দিক যে অনেক সময় আমরা ছাড় দিই শুল্কের ক্ষেত্রে, বা মাননীয় প্রধানমন্ত্রীর কিছু দিক নির্দেশনা থাকে কোনো একটা পার্টিকুলার সময়কে কেন্দ্র করে, কিন্তু এরপরে মনে হয় যে সব কিছু যেন কেমন হারিয়ে যায়। তো এই সুযোগটাই আসলে ব্যবসায়ীরা নিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। একটু শুনবো হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে। কথা তো অনেক শুনি, কথা অনেক শুনছি, কমবে কমবে, এটা তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত, ভীষণ রকম অভ্যস্ত, কিন্তু কথাই তো কাজ হচ্ছে না। অনেক পদক্ষেপ নেওয়ার কথাও শুনছি, কাজ তো হচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মাহফুজ ভাই কিন্তু কথাটা বলে ফেলছে আর কি, আমাদের কথাটাই, বাজারের যে ব্যবস্থাটা আর কি, এটা বাজার আমাদের রমজান মাসের আগে আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী বাজারগুলির মধ্যেও কিন্তু ওনার নিজস্ব একটা অভিযান ছিল এবং উনি বাজারে বাজারে গেছেন আর কি। কারণ আমরা জানি না কোন কারণে বা কী চিন্তা ভাবনা করে এটা কিন্তু তারা অনেকটা পিছিয়ে গেছে এবং এই ভোক্তা অধিদপ্তর যেভাবে আগে মনিটরিংটা করতেন এটা মনে হয় কিছুটা স্লো হয়েছে। বাজার মনিটরিংয়ের মধ্যে তো আমরা জরিমানা করুক এটা আমরা বলি না, আমরা বলি না যে আপনারা জরিমানা করেন বা মানুষকে, কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ না নিলে কি আসলে কারেকশনটা হবে না? শাস্তিমূলক পদক্ষেপ আমরা এটা বলি না, কিন্তু বাজারের যে অবস্থা আর কি, এটা যতক্ষণ পর্যন্ত একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়, সবার কথা বলছি না, কিছু লোকজন যারা এইগুলির সাথে কারসাজি করে পণ্যের দাম বাড়ায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে, সাপ্লাই চেইনে ডিস্টার্ব করে, এই লোকগুলি যারাই হোক, সেটা ভালো ব্যবসায় আছে আমরা তাদেরকে প্রেস করি, কিন্তু যারা খারাপ করে তাদেরও কিন্তু শাস্তি আনা হচ্ছে না, যার জন্য যারা অসাধু তারা মনে করছে যে চলতেছে। তো এইটা আর আমরা অভিযানের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এই রমজান মাসের আগে আমরা দেখছি যে উপজেলা লেভেল পর্যন্ত ইউএনও বা যারা আছে নাকি তারা কিন্তু বাজার মনিটরিং করছে। হঠাৎ করে কেন যেন এটা মনে হলো যেন তাদের কাজ মনে শেষ হয়ে গেছে, বাজারে কিন্তু সেইভাবে এখন আর মনিটরিংটা নাই। এবং যেটা নিবিড়ভাবে কারণের কথা, একটা মাত্র সংগঠন আছে, অধিদপ্তর আছে, সেটা হলো ভোক্তা অধিদপ্তর। তো তাদেরও তো লোকবলের একটা সমস্যা আছে। আমরা আরও যে আমাদের অধিদপ্তরগুলি আছে তারা কিন্তু সেভাবে বাজারে নেই। আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো আমরা বাজারে মনিটরিং নেই,
তারপর কৃষি পণ্য তারা একসময় তারা 17টা পণ্যের দাম বাড়িয়ে দিল, দাঁড়ায় নির্দিষ্ট করে দিল, কিন্তু এটা বাজারে এটার প্রতিফলন আছে কিনা, বাজারে এটা মানতেছে কিনা, বা আমরা যারা সাধারণ ভোক্তা আমরা এই পণ্যটা কিনতে পারতেছি কিনা, এটা কিন্তু তারা দেখেন নাই। সমস্ত দাগে হচ্ছে মনে হয় যেন ভোক্তা অধিদপ্তরের ডিজি যিনি আছেন উনি আজকেও আমি দেখছি যে বিভিন্ন জায়গাতে উনি মুভমেন্ট করতেছেন। একজনের দ্বারা একটা অধিদপ্তর দিয়ে কন্ট্রোল করা, এখানে তো সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় আছে, তারা তো করতেছে না। তাদেরও তো অনেক ভূমিকা থাকে, আপনারা কি তাদেরকে সেই ভূমিকা দেখেন? বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তারপর হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে, যেমন তারা অধিদপ্তর ঠিক এইভাবে আছে, কিন্তু তাদের কোনো বাজারে আমরা যেটা দেখি তাদের বাজারে কোনো তাদের দৃশ্যমান। আমরা আরেকটা সংস্থার নাম জানি, প্রতিযোগিতা কমিশন, তাদেরকেও কি আমরা দেখি না? তারা যেটা করছে প্রতিযোগিতা কমিশনে যারা, যেটা আমাদের কিন্তু আন্দোলন করছিলাম যে প্রতিযোগিতা কমিশন আসলে করে এখানে প্রতিযোগিতা হবে, মানুষ প্রতিযোগিতা যেখানে যখন প্রতিযোগিতা থাকে সেখানে কিন্তু আমরা পণ্যের দাম বাড়তে একটু চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের প্রতিযোগিতা কমিশনের যে কাজটা আমি যতটুকু মনে করি আর কি, তারা কিন্তু সেই কাজটা তারা সেভাবে করতেছে না, কারণ তারা মনে করছে টেবিল ওয়ার্ক করলে হবে আর কি, কিন্তু তারা প্রতিযোগিতা কমিশন কারা এই আমাদের কাজটা যেটা করতেছে। যেমন আমি যে ছোট্ট একটা কথা বলি যে পানির দাম, এই প্রতিযোগিতা কমিশন থেকে বলা হয়েছে পানির দাম হঠাৎ করে অস্বাভাবিক বাজারে বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা মানববন্ধন করলাম, স্মারকলিপি দিলাম, তারপরে এই কমিশন আমরা অভিযোগ করলাম, ওনারা আমাদেরকে ডাকলেন, তারপরে আরও যারা স্টেক হোল্ডার আছে পানি, আমাকে মনে করেন কোকাকোলা কোম্পানি, সিডি গ্রুপ, ম্যাগনা গ্রুপ, তারপরে আরও যারা আছে সবাই যারা বানিয়েছে, সেখানে গিয়ে দেখা গেল যে কেন পানির দামটা বাড়লো এটা কিন্তু যৌক্তিক কারণ দেখাতে পারলো না। কেন বাড়েছেন? একটা মানে 15 টাকার বোতল তারা 20 টাকা করলো। একবার দেখা গেলো যে জানুয়ারি মাসে মনে করেন আপনার কোকাকোলা কোম্পানি বাড়েছে, 1-2 মাস পরে গিয়ে ফ্রেশ কোম্পানি বাড়েছে, আবার 1 মাস পরে গিয়ে সিডি গ্রুপ আছে। মানে মনে হলো যে এটা যখন কেউ দেখার নাই তো বাড়ালে তো কেউ কিছু করে না, কেন বাড়েছে এই জব দিতে পারো না। আমরা ওইখানে তাদের সব স্টেক হোল্ডার আনালো, এবং প্রতিযোগিতা কমিশন থেকে উনি যিনি চেয়ারে আসে নাকি এখনও যিনি আসছে নাকি অথরিটি, উনি আমাদেরকে বললো যে ওই ট্যারিফ কমিশনকে বলা হয়েছে যে ট্যারিফ কমিশনটা দামটা নির্ধারণ করে দিবে, এটা খরচ আসলে কত আছে। আপনি দেখেন এখন পানির বোতলের মধ্যে কিন্তু আপনার মিনারেল ওয়াটার থাকে না, এটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার লেখে, তার মানে পানি উঠায় আর আমাদের বোতল ভরে আমাদেরকে দিয়ে দেয়। সেখানে কোন ডলারের কারণে, কোন আইটেমটা আনার কারণে, যে ইনগ্রেডিয়েন্টস বা বাইরে দেওয়ার কারণে আমাদের পানি দেওয়াটা বললো না, বললো যে 15 দিনের মধ্যে আপনারা দিবেন, এবং যদি আমি অসংখ্য দিই তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। এবং এখানে কিছু কিছু লোকজন তো আমাদেরকে মোটামুটিভাবে এরকম বললো, যেমন সিটি গ্রুপে তারা বলে সিউ, যে আমাদেরকে আজকে ক্যাবের কথা তা শুনে মনে হইলো যে আমরা চোর আর ওনার হয়েছে পুলিশ, এই শব্দটা উনি ইউজ করলো। কিন্তু এই 15 দিনের পরে আজ পর্যন্ত কিন্তু মিটিং আর মানে পানির দাম বেরিয়ে আসে না। আপনারা তো ধরেন এই ক্রেতাদের অধিকার নিয়ে সবসময় সক্রিয় থাকেন, মানে সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানটিকে আপনাদের সবচাইতে বেশি উদাসীন মনে হয় আপনাদের পর্যবেক্ষণে? এটা হলো আমরা যে আমাদের যে আমাদের পর্যবেক্ষণ হলো আমরা কৃষি অধিদপ্তর যেটা আছে, তারা বাজারে তাদের কোনো মুভমেন্টের নাই, তার পাশাপাশি হলো গিয়ে আপনার ওই কী বলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আচ্ছা, একেবারে এই দুটি জায়গায় আপনারা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়তা তারা মাঠে তাদেরকে দেখতেছি না আমরা। আচ্ছা, রোজার মাঠে তারা গরুর মাংস বিক্রি করছে, এখন তো এই যে গরু এটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে আর কি। তারা বলছে যে গরুর মাংসের দামও তো বেশ চড়া। হ্যাঁ, তারা বলছে যে প্রচুর গরু আমাদের আছে, আমরা প্রস্তুত, মানে সবই কোরবানির জন্য যে চাহিদা তার অনেক বেশি অনেক গরু বসে আমাদের আছে। আমরা এটা তারা বলতেছে, আমার মনে হয় না যে তারা এটাকে সঠিকভাবে তাদের কাছে যেটা স্ট্যাটিস্টিক যেটা আনার কথা ওইটা নাই। এই যে আমাদের কাছে মজুদ আছে, সমস্যা হবে না, আমরা ছাড় দেব না, এই ধরনের কথাবার্তা তো আমরা শুনি। তো এই কথাবার্তাগুলি আসলে মাঠ পর্যায়ে আপনারা কি এর কোনো প্রতিফলন দেখেন? না না, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সিম্পলি বলবো যে না, শুধু একমাত্র বাজারের মধ্যে মুভমেন্ট করতেছে, মনিটরিংটা করতেছে নিবিড়ভাবে, যতটুকু তাদের লোক বলে সেটা হলো ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এই সংস্থারা কাজ আছে। এবং ওইখানে আমাদের মাহফুজ ভাইও জানেন আর কি, যে আমাদের যে শফিকুজ্জামান উনি কিন্তু ডেসপারেটলি উনি কাজটা করতেছে, ওনার কাজটা উনি করতেছে সারা বাংলাদেশে। যেমন আমাদের 25 তারিখে উনি রাজশাহীতে
প্রোগ্রাম আছে ওনারা যাবে। তারপরে আমাদের কুড়িগ্রাম আছে। আমি কিন্তু প্রায় 15টা ডিস্ট্রিক্ট ঘুরে আসছি এই বাজার মানে আমাদের কমিটিগুলিকে মানে স্ট্রেংথেনিং করার জন্য। এবং ওইখানেও ভোক্তা অধিদপ্তরে যারা আছে আর কি, তারা ঢুকে হয়েছে একজন লোক আর একজন হলো কম্পিউটার ম্যান, এই হলো তারা দুজন লোক। কিন্তু ক্যাব তারা যখনই যে প্রোগ্রামে যায় ক্যাবকে সাথে নেয়। আবার আমাদের দেখা গেছে যে ডিসি অফিস, ওনাদের কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, অনেকগুলি ইউএনও উপজেলা সব আছে, কিন্তু সেইভাবে তাদের কাজ করতে দেখা যায় না। আচ্ছা, হুমায়ুন কবির ভূঁইয়া, আবারও আসবো আপনার কাছে। মাহফুজ কবির, ফিরছি এবার আপনার কাছে। আমরা যখন এগুলি নিয়ে কথা বলি বা আমরা যখন এগুলি নিয়ে আলোচনা হতে দেখি, সেমিনার হতে দেখি, সভা হতে দেখি, তখন কয়েকটা জায়গার আমরা খুঁজে পাই। যেমন আমরা শুনি যে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার একটু ঘাটতি, আমরা শুনতে পাই যে বাজার ব্যবস্থাপনায় একটু ঘাটতি, হ্যাঁ, হয়তো ডলারের দাম বৃদ্ধি কারণটিকে আমরা শুনতে পাই। কখনো কখনো আমরা শুনতে পাই যে প্রয়োজনীয় কোনো পণ্যের আমদানির একটু হ্রাস হয়ে যাওয়া, এরকম অনেকগুলি বিষয় শুনতে পাই। এই মুহূর্তে যে দাম যে বাড়তি দাম, এগুলোর ভিতরে কোন কারণটিকে আপনার মনে হয় সবচেয়ে বড় কারণ, বা আরো অন্য কোনো কারণ আছে কিনা যদি সবচেয়ে বড় কারণ? হ্যাঁ, আসলে আমি মনে করি যে এই মুহূর্তে বাজার ব্যবস্থাপনাটাই সবচেয়ে বেশি আসলে যদি কোনো সমস্যা থেকে থাকে তো তার পিছনে দায়ী। তার কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা তো আছে, কিন্তু তারা এখন একা, মানে সেই অর্থে অন্য কোনো সংস্থা কিন্তু সেভাবে দৃশ্যমান নয়। আর ভোক্তা অধিদপ্তরের যেটা বড় সমস্যা সেটা হলো লোকবলের কথা যেটা বলা হলো সেটি, কিন্তু আমার ধারণা এর পিছনে আরও কিছু কারণ আছে। সেটি হচ্ছে যে যখন একটা প্রতিষ্ঠান একা হয়ে যায় তখন কিন্তু আসলে বিভিন্ন রকমের যারা আসলে বাজারে এই সমস্যাগুলো তৈরি করছে তারা কিন্তু একত্রিত, তারা তখন আসলে বেশি চাপ প্রয়োগ করে থাকে। এবং আমার ধারণা এই ধরনের কিছু ভিতরে হয়তো ঘটে থাকতে পারে। এবং এই কারণে দেখা যাচ্ছে কি যে তারাও কিন্তু আসলে খুব সাহসী হয়ে যে কোনো একটা শাস্তিমূলক ব্যবস্থা নিল সেটা কিন্তু তারা নিতে পারছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেশের ভিতরে যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে সেগুলোর উৎপাদন এবং সরবরাহ অত্যন্ত স্বাভাবিক। আর তাই যদি না হতো তাহলে কিন্তু এই 5 টাকা 7 টাকা করে লাউ গ্রামাঞ্চলে বিক্রি হতো না। এটা কিন্তু ঢাকার পাশে গ্রাম, সেখানে কিন্তু এত কম দামে লাউ বিক্রি হচ্ছে, আবার ঢাকায় যখন ঢুকছে তখন 50 থেকে 60 টাকা। মানে এটা স্টেপ ডাকাতি ছাড়া কিছু নয়। তাহলে এই ঘটনার যে ঘটলো এরপরেও কিন্তু বড় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু, বা যারা পুরো সাপ্লাই চেনের মধ্যে মানে এই গ্রাম থেকে ঢাকায় যারা নিয়ে আসছেন বা শহরাঞ্চলে নিয়ে আসছেন, তাদের কিন্তু সেরকম কোনো শাস্তি হলো না। তার মানে কি, তারা কিন্তু আসলে এই যে পুরো আইনগত ব্যবস্থার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এখন একটা হিসাব নিকাশ তো আছে, এবং এই কৃষি যে সম্প্রসারণ অধিদপ্তর তাদের একটা হিসাব আছে যে আসলে প্রত্যেকটা জায়গাতে মার্জিন বা আপনার এখানে যে নর্মাল প্রফিট সেটা কীরকম, তো সেভাবে করে কিন্তু তারা একটা দাম টাঙিয়ে দেন। এটা সবসময় বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। এবং এই প্রত্যেকটা বাজারে দেখা যায় কি যে এরকম একটা চার্ট আছে, মানে প্রাইস চার্ট যেটাকে বলে, কিন্তু সেটা কোনোভাবে মানা হয় না, এটা টাঙানোও হয় না মানে দৃশ্যমান কোনো জায়গাতে। এরকম প্রত্যেকটা বাজারে কিন্তু একটা নিয়মকানুন আছে, সেই নিয়মগুলো কোনোভাবে প্রতিপালন করা হয় না। এখন এটাকে যে এনফোর্স করবে, তো সেটার জন্য একটা সম্মিলিত প্রয়াস দরকার, সেখানে মোবাইল কোড দরকার। তো আর প্রতিযোগিতা কমিশন যেটা, সেটা দেখবে যে না বাজারে এই প্রতিযোগিতাটা হচ্ছে কিনা। কৃষি পণ্যের বাজার যে প্রতিযোগিতামূলক সেটা একেবারে মানে মাইক্রো ইকোনমিক্স টেক্সট বুকে আছে, মানে সেখানে বলাই হয়ে থাকে যে এই পৃথিবীতে এই একটা বাজার সেটা আসলে প্রতিযোগিতামূলক। কিন্তু সেখানে আমাদের দেশে দেখা যাচ্ছে এই যে এখন যে কাঁচামরিচ তার দামে যে এত ঝাঁজ, তাকে যে 200 টাকা কেজিতে কিনতে হচ্ছে, কেউ কেউ বলছেন তার চাইতে বেশিও নাকি কিনতে হচ্ছে, কোনো কি বাস্তবতা আছে, কোনো কি কারণ আছে? না, এখানে আসলে কেউ কোনো কারণ দেখাচ্ছে না। মানে দুটো পণ্য আমি বলতে পারি, একটা হলো যে এই যে ডিম, এই যে হঠাৎ করে 50 থেকে 60 টাকা আসলে ডজনে বেড়ে গেল, কোনো কারণ নেই। তার কারণ এবার কোনো খামারই বলেননি যে তাদের এই হয়তো 5 লাখ বা 50,000 মুরগি মরে গেছে এই হিট ওয়েভ হওয়া সত্ত্বেও। তো তাইলে, এবং পরে দেখা গেল যে 140 লাখ ডিম হিমাগার থেকে বের হচ্ছে, এবং সেটা ক্যাবের যে সহযোগিতা তাদের কাজে আমরা কিন্তু দেখতে পেলাম। তার মানে কি, যে তারা একটা সংকট তৈরি করছেন। কাঁচামরিচের ক্ষেত্রেও কোনো কিন্তু বলা হচ্ছে না যে কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে খেতে, এরকম ঘটনা ঘটেনি। কিন্তু পরে দেখা যাচ্ছে যে সরবরাহ অত্যন্ত স্বাভাবিক, কেউ বলছে না যে দাম বাড়ছে। তার মানে হলো যে এখানে অন্য কোনো ঘটনা ঘটাচ্ছে, যেগুলো হচ্ছে ট্রিগার। এরপরে তারা আস্তে আস্তে তারা আসলে রেসপন্সটা দেখছেন এইগুলো, এই সমস্ত প্রবলেম ক্রিয়েট করে তারপরে তারা অন্যগুলোর দাম বাড়াবেন, এবং তাই হচ্ছে। এবং আরেকটা ঘটনা হয়তো ঘটাতো, মানে যারা চালের মিলার তারা, যে চালের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হতো, এখন দেখা যাচ্ছে যে 98% কিন্তু এই যে বোরো হারভেস্ট সেটা কিন্তু এই হাওরগুলোতে এটা হয়ে গেছে, এবং তারপরে বন্যা যখন এসছে তখন বাকি যে 2% সেগুলো তারা নিয়ে গেছে। তার মানে কোনো শস্যহানি হয় নাই। আর সবজির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মাছের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে কোথাও কোনো রকমের ঘাটতি নেই। তাইলে দামটা কেন বাড়বে? মানে যদি কোনো ঘাটতি থাকে
তাহলে সেই ক্ষেত্রে না তাহলে একটা কারণ মানে পাওয়া যায় অন্তত। হ্যাঁ, আর যে দুটো বিষয় সেটা হলো যে আমাদের ম্যাক্রো ইকোনমিক পলিসি, বিশেষ করে যে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমি যেটা শুরুতে বলেছি, যেখানে কিছুটা হয়তো যারা ব্যবসায়ী তারা মনে করছেন যে হয়তো বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে, তার কারণ খুব দ্রুত কিন্তু নীতিগুলোর পরিবর্তন হচ্ছে এবং সেই সুযোগটায় যে নেওয়া সে নিচ্ছে, মানে এবং বাজারে যারা প্লেয়ার তারা এগুলো চেষ্টা করেন নেওয়ার। আর আরেকটা বিষয় হলো যে সুদের হার বৃদ্ধি, কিন্তু সুদের হার বৃদ্ধিটা একটা বড় কোনো কারণ নয়, তার কারণ সুদের হার বৃদ্ধি পেয়েছে কিন্তু আরও কয়েক মাস আগে, কিন্তু তার প্রভাবটা তো এখন পড়বে না। এখন কেউ যদি বলে যে না আসলে জিনিসপত্রের দাম বাড়ছে হচ্ছে সুদের হার বৃদ্ধির কারণে, সেটা কিন্তু হচ্ছে না। আর মূল বিষয়টা হচ্ছে যে কৃষকেরা দাদন নিয়ে তারা কিন্তু পণ্য উৎপাদন করছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন এবং তারা বাজার সাপ্লাই করছেন। আর যারা ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন, তারা কিন্তু অনেকটা কম সুদে ঋণ পাচ্ছেন দাদনের চাইতে, এবং তারাই পুরো প্রফিটটা নিয়ে নিচ্ছেন এবং বাজারে একটা অস্থিরতা তৈরি করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কৃষক 5 টাকা দিয়ে তার লাউটা বিক্রি করছেন, তিনি আবার 20 টাকা 30 টাকা দিয়ে লাউ বাজার থেকে কিনছেন। মানে এগুলোর মানে কি? এখন এই যে সমস্যাগুলো, সেগুলো আসলে আমার মনে হয় কি যে এখন একটু কম্প্রিহেন্সিভলি যদি আমরা অ্যাসেস না করি, তাহলে কিন্তু এই যে পুরো ভ্যালুটাকে যারা পুরো মানে এক্সট্রাক্ট করে নিয়ে যাচ্ছেন, তারা কারা? তারা কিন্তু একের সম্পদের পাহাড়ের মালিক হচ্ছেন। এবং এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে শহর অঞ্চলে যে আমাদের আয়ের অসমতা, সেটা এত বেশি বেড়ে গেছে যে পুরো যে বর্ডার লাইন এটা ক্রস করে এখন উপরের দিকে উঠে গেছে। তো এইভাবে আসলে সমাজ চলতে পারে না। তো সুতরাং ম্যাক্রো ইকোনমিক পলিসিতে কিছু সমস্যা রয়েছে, কিন্তু আসলে আমি মনে করি যে মার্কেটে ম্যানিপুলেশন হচ্ছে, সেটা একটা বিশাল সিন্ডিকেট এবং অনেকগুলো সিন্ডিকেট একসঙ্গে কাজ করছে এবং তারা অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী। এই যে ম্যানিপুলেশন এবং এই যে সিন্ডিকেট, এটি নিয়ে একটু কথা বলবো বিরতির পর। হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে বা যাব, আপনারা একদম মাঠ পর্যায়ে সবসময় সম্পৃক্ত থাকা মানুষ, একটু বুঝতে চাইবো যে এই ধোঁয়াটে এই সিন্ডিকেট, যেটা বহুকাল ধরেই শুনে আসছি সিন্ডিকেট কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, এই ভৌতিক কাঠামোটা বা অবয়বটা নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। হুমায়ুন কবির ভূঁইয়া, ফিরছি আপনার কাছে। আমরা বিরতিতে যাওয়ার আগে একটু বলেই নিয়েছিলাম যে কী বিষয়ে কথা বলবো। ফিরে এসে এই যে দাম বাড়ার ক্ষেত্রে সিন্ডিকেট বলে একটা শব্দ আমরা শুনেই থাকি, এবং এই বা একটা ভূতের মতন একটা ব্যাপার আর কি, যেমন ধরা যাচ্ছে না তাকে, ছোঁয়া যাচ্ছে না তাকে, কারণ যদি ধরা যেত ছোঁয়া যেত তাহলে কিছু ব্যবস্থা নেওয়া হতো, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু পলিসি মেক করা হচ্ছে, পলিসি মেক করে তাদের উপর কিছু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে বা তাদেরকে একটু বাউন্ডারি লাইনের ভিতরে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে চিনতে আমাদের খুব সমস্যা হচ্ছে, বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। আপনারা তো মাঠে থাকেন, আপনারা কি চেনেন, তাদেরকে দেখেন? না, ওইটা তো ভূত, ওইটা দেখা যাচ্ছে না তো। অটো সিন্ডিকেট হয়ে রয়েছে, কেন বাড়তেছে সে নিজেও জানে না বাড়তেছে। যেমন আজকে আমি জিজ্ঞেস করলাম যে চাঁপাইনবাবগঞ্জের শহরের কথা বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে 15 টাকা করে পটল কিনছে, যিনি কিনছেন তার সাথে কথা হয়েছে আর কি। তারপরে পেঁয়াজের কথা বললো, 55 থেকে 60 টাকার মধ্যে কিনছে। এই পণ্যটি একই অবস্থা ওইখানে। ওই যে মাহবুব ভাই যেটা বলেন লাভ তো 5 টাকা যায়। আমি পরামর্শ আমি কামারপাড়া বলে যেটা আর কি, আমাদের ওই যে ইস্তেমা বসে ইস্তেমা পশ্চিমের একটা কাঁচা বাজার আছে বিরাট ওইখানে। তো আমি সেখানে গিয়ে দেখলাম যে লাউ 12 টাকা। যখন আমি এই লাউটাই আবার আমি যখন উত্তরা সেক্টরের মধ্যে আসি, এটা তখন 60 থেকে 70 টাকা বিক্রি করি। আর ওইখানে আমি দেখলাম 12 টাকা লাউ, আমি নিজে কিনছি 12 টাকা, মানে আমার সাথে 5 গুণ হয়ে যাচ্ছে এই সামান্য একটু দূরত্বে। এইটুকু না, ওইখানে আপনার রিক্সা ভাড়া হইলো, ওইখানে একটা রিক্সাতে গেলে 30 টাকা নেয়, আর যদি আপনার টেম্পু আছে ওইখানে যাওয়া যায় তাহলে 10 টাকা দিয়ে ওইখানে যাওয়া যায়। তো সেখানে থেকে বাজার করে নিয়ে আসে। এটা মনে হলো যে আমরা প্রতিযোগিতাটা কে কত বেশি মানুষ থেকে নিতে পারে, এইটার একটা প্রতিযোগিতা চলতেছে। সিন্ডিকেট বাজারে তারা যেটা, সিন্ডিকেট তো আছে, তারা না বললেও এটা ধরতে পারতেছে না, ওটা তো বহুত, এটা ধরা যায় না। তো এইটার কারণেও কিন্তু পণ্যের দাম বাড়তেছে, এটাও একটা কারণ। এটা এই সিন্ডিকেট কিন্তু হয়েছে। আমি যদি সোয়াবিন তেলের কথা বলি, আমি যদি ডালের কথা বলি, আমি যদি চিনির কথা বলি, এটা কিন্তু 5-6 জন লোক আছে। ওই আব্দুল মোনায়েম গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপরে এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই তারাই, আর কেউ নেই তারাই। তো আমরা আর তারা তো এক এক সময় এক এক, কেউ কম বলে চিনির দাম বাড়া। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা মানে যাদেরকে রেগুলেশনের দায়িত্বগুলি দিয়ে রেখেছি, হ্যাঁ,
বা পলিসি মেক করে যারা হচ্ছিল বিষয়টাকে একটা কি বলা একটা ভারসাম্যপূর্ণ জায়গায় রাখবেন, হ্যাঁ, তারা কি এটা আসলে সবসময় রাখছেন? না, তারা রাখছে না, এবং সরকারের কথা তারা মানে না। তারা তাদেরকে নিয়ে কিন্তু সরকার টেরিফ আমি কমিশন, বলছি রেগুলেটরি বডিগুলোর কথা। না, রেগুলেটরি বডিগুলো যেটা কাজ করার কথা তারা তো কাজ করতে তারা দিচ্ছে না, তো তারা ইচ্ছা মতো করতেছে। এটা ব্যবসায়ীদেরকে নিয়ে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে দাম ঠিক করে দেওয়া হইলো যে এত টাকা থেকে তারা বাজারে গিয়ে দেখা গেলো যে যেই যারা তারা আজকে করে গেলো কালে গিয়ে দেখা গেলো না তারাই মাল দিচ্ছে না। তারা নিজেরও সাপ্লাই সেন্টার মধ্যে ডিস্টার্ব করে মাল দেয় না। যখন আপনার এই ক্রাইসিস করার চেষ্টা করবে, ক্রাইসিস সৃষ্টি করে, যখন দাম বাড়ে এবার চিন্তা ভাবনা করে, তখন করে বাজারে সাপ্লাইটা শর্টেজ করে ফেলে, মাল দেয় না। আবার যখন বাণিজ্য মন্ত্রণালয় বলা হলো যে এটা আগামীকাল থেকে কার্যকর হবে, আগামীকাল তো কার্যকর, আগামীকাল থেকে না, এটা ওই দিন বিকাল থেকে কার্যকর। যদি আপনার এই দাম বাড়ানোর কথা হয়, আর যদি কমানোর কথা হয় 15 দিনও হয় না। কারণ কি, মাল দেয় না ওখানে, আগের দামে ব্যস্ত থাকে। আচ্ছা, এইটাই কিন্তু সিন্ডিকেট। আমাদের এই সিন্ডিকেট ডাবের ক্ষেত্রে দেখছি, আমরা এই সিন্ডিকেট ডিমের ক্ষেত্রে দেখছি, এই সিন্ডিকেট পেঁয়াজের ক্ষেত্রে দেখছি, আমরা আলু ক্ষেত্রে এখন দেখতেছি, আমরা তারপরে এখন ডিমের ক্ষেত্রে দেখতেছি। ডিমের দাম দেখা গেল যে যেই মাত্র ভোক্তা অধিদপ্তর গিয়া আপনার সাভারে গিয়া দুইজনকে গ্রেপ্তার করলো, 4 লাখ 5 লাখ টাকা জরিমানা করলো। বাজারে সমস্ত ডিম, মাহফুজ ভাই, সমস্ত ডিম 2 জন লোকে কিনে রাখছে। যেখানে যা ডিম আছে দেওয়া যাবে না। আর কেন কিছু ওর কাছে বিক্রি করছে, 2টারে গ্রেপ্তার করলো, কিছু জরিমানা করলো। বাজারে আমি 180 টাকা, তখনের কথা বলছি, 180 টাকা ডিম। একজন আমার বলে যে আপনারা কী করেন ক্যাব, আমি তো কালকে ডিম 180 টাকা, আবার বলে যে নিলে নেই। যেই ভোক্তা অধিদপ্তর তারা ওইখানে গাজী গিয়া সাভারে গিয়ে যখন জরিমানা করলো, তারপরের দিনে 3 দিনের মধ্যে দেখা গেলো যে ডিম 120 টাকাতে চলে আসলো। এটা কি 180 টাকা এখন? এবং আমরা ওইখানে ক্যাবের পক্ষ থেকে আমরা একটা অ্যাসেসমেন্ট করলাম, দেখা গেলো যে এই 7 দিনে তারা প্রায় 800 কোটি টাকা ভোক্তার পকেট থেকে নিয়ে গেছে। 800 কোটি টাকা নিয়ে গেছে তারা। আমাদের এখানে হয়েছে কি, যেটা এই যে অল্প অল্প করে আপনার ধরেন যে অল্প একটা সময়ের ভেতরে বড় একটা অর্থ নিয়ে যাওয়ার যে সুযোগ আছে, এটি বোধহয় এই সিন্ডিকেট যারা করেন তাদেরকে খুব উৎসাহী করে, এবং পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না একটু এইভাবে এত সহজে ভোক্তার পকেটে টাকা নিয়ে যাওয়াটা, এটা আর কোথাও হয় না। এবং যেই মাত্র আমরা যখন বাজারে যাওয়া হয় আর কি, তখন দেখা যায় যে প্রাইস লিস্টটা ওই কোনার মধ্যে রেখে দেয়, অথবা এমনি উবুত করে রাখে। যাই হোক, আমি যখন চালের বাজারে গেলাম, কারণ বাজারে তাদের কাছে আমাদের ক্যাম্পেইনটা ছিল সচেতনতা বৃদ্ধি করা আর কি, যে আপনি ওই প্রাইস লিস্টটা এখানে রাখেন, আমরা বেশি দাম নিয়ে না। আবার ক্রেতাদের মধ্যে যদি কেউ বেশি কিনতে চায়, তারা ডিসকারেজ করে দেবেন, একসঙ্গে বাজার কিনে সব পণ্য কিনে না, তাহলে কিন্তু আমাদের বাজারের মধ্যে সাপ্লাই চেনে ডিস্টার্ব হবে, দাম বেড়ে যাবে। এইটা কাজ করতে গিয়ে দেখা যায়। তারপরে আমরা যেই বাজার থেকে ওই আরও আসে না যারা, তারা তো অনেক সময় বলে আমরা যেই বাজারটা থেকে আমরা সইরা দেয় আর কি, তখনই দেখা যায় যে ওইটাতে উঠে ফেলে দেয়, ওইটা নিয়ে এমন জায়গাতে রাখবে যে খুঁজে উঠবে না। এখন তারপরে তার নির্ধারিত যে দাম, যেই দামটা তার বিক্রি করতে তার মনে চায়, এটা সে বিক্রি করতেছে। ধন্যবাদ। একটু মাহফুজ কবির আপনার কাছে ফিরছি। সেটা হচ্ছে যে এখন যেরকম দাম, আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিলেন, সেটা হচ্ছিল যে কোথাও কোথাও ট্রিগার করে দেখা হচ্ছে। হ্যাঁ, তো আপনাকে তাহলে মনে হয় যে আরও কোথাও কোথাও আশঙ্কা রয়ে গেছে আরও কিছু পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার? হ্যাঁ, আসলে ঈদের সময়টাতে মানুষ কিছুটা হয়তো একটু হাত খোলা রাখে, মানে বিশেষ করে কোরবানির ঈদে, তখন এই উৎসবের সময়গুলোতে মানুষের একটু হাত খোলাই থাকে। বিশেষ করে কোরবানিটা হচ্ছে ত্যাগের সময়, তো মানে এবং এইটার জন্য মানুষ কিন্তু প্রিপারেশন থাকে, মনে মনে তার একটু ত্যাগ করার একটা মানসিকতা তৈরি হয়, এবং এটা ব্যবসায়ীরা জানেন। এবং আমি মনে করি যে এইটার কারণে কিন্তু এই যে ইতিমধ্যেই গরম মশলার দাম বেড়ে গেছে, মানে যেটা 2600 টাকা ছিল সেটা 4200 টাকা হয়ে গেছে, এবং সামনে হয়তো আরও বাড়বে। তো এরকম করে আরও বেশ কিছু পণ্য রয়েছে যেগুলোর দাম সামনের দিকে আমি মনে করি এবং আশঙ্কা করছি যে এটা বাড়বে। তার কারণ এই যে কনজিউমার যে সাইকোলজি, সেটা কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ীরা বুঝে ফেলেছেন এবং তারা জানেন। তো এই কারণেই আগামী 1 মাসের মধ্যে আমার ধারণা, বা 15-17 দিনের মধ্যে তারা চেষ্টা করবেন যে যতটা সম্ভব বাজার থেকে আসলে এই যে এইভাবে আসলে ম্যানিপুলেট করে তাদের পুরো মুনাফাটা নিয়ে কিছু করে নিয়ে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে কি, যে এই রোজার ঈদের আগে বা রোজার ঠিক আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কঠোর নির্দেশনা ছিল যে একেবারে যারা প্রশাসন, প্রয়োজনে র্যাব, তাদেরকে সতর্ক থাকার কথা বলা হয়েছিল, এবং সেটা কিন্তু কাজ করেছে। এবং সেই সময়ে তারা কিন্তু এই যে ব্যবসায়ীরা প্রত্যাশিত মুনাফাটা পাননি, তো তাদের যে এই যে মনোকষ্ট, সেটা কিন্তু দূর করবেন ঠিক এই সময়টাতে, এবং এই জন্যই তারা উঠে পড়ে লেগেছেন।
এবং এই কারণে কাঁচামরিচ, তারপরে ডিম বা অন্যান্য পণ্য এগুলো দিয়ে তারা কিন্তু টেস্ট করছেন। এবং আমার ধারণা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ব্যাপক পরিসরে বাজারে নামবে, যদি না সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে একটা বড় রকমের যে একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তো আমি মনে করি যে অবশ্যই এখন প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে আমাদের নিরাপত্তা বাহিনীকে বাজার কি আসলে এরকম একটা নিত্য ইঁদুর বিড়াল খেলার জায়গা? তো কখনোই না। আমি মনে করি যে হ্যাঁ প্রয়োজন রয়েছে, মানে যেখানে এত অসাধু তৎপরতা হয় সেখানে কিন্তু আমি মনে করি যে একটা যদি ভালো একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকে এবং সেটা ইমপ্লিমেন্ট করার দরকার হয় সেটা করতে হবে আমাদের। কারণ হচ্ছে কি যে সারা পৃথিবী জুড়ে যদি আমরা বাজার দেখি, প্রত্যেকটা বাজারে কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশন বা এনফোর্সমেন্ট এটা এত শক্ত যে কেউ কিন্তু এরকম করে মানে বাংলাদেশের মতো করে এইভাবে ম্যানিপুলেট করে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে 130-140 কোটি মানুষের বাজার, এবং সেইখানে কিন্তু এই তাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং তাদের যে অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে তারা অত্যন্ত শক্ত ভূমিকা পালন করে। এবং এটার কারণে কিন্তু কেউই চাইলেই যে এই যে নিত্যপণ্যের বাজার, বিশেষ করে যে সাধারণ যে খাদ্যপণ্য, তো সেগুলোর বাজারে কিন্তু এরকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে না। তাহলে এত বড় জনসংখ্যার যে দেশ সেখানে যদি হয় তাহলে আমাদের দেশে হবে না কেন? তো যুক্তরাষ্ট্রের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা এত কঠোর যে তাদের কারণে কিন্তু ভয়ে আসলে ব্যবসায়ীরা তেমন কোনো কিছুই করতে পারে না। তো এইভাবে করে অস্ট্রেলিয়াতে, জাপানে, প্রত্যেকটা জায়গাতে, উন্নত দেশগুলোতে তারা কিন্তু বাজারে শৃঙ্খলা তৈরি করেছে বলেই তারা কিন্তু সাধারণ মানুষের মনে শান্তি আনতে পেরেছে। সেখান থেকে মূল্যস্ফীতি এত এরকম করে আকাশচুম্বী হয়ে যায় না। এখন বড় বিষয় হচ্ছে কি যে আমাদের দেশে কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রথমে বলা হলো যে জ্বালানি পণ্যের দামের কারণে এটা সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে, এরপরে কিন্তু জ্বালানি পণ্যের দাম খুব একটা বাড়েনি। তাহলে এখনও কেন এত আকাশচুম্বী মূল্যস্ফীতি? তার মানে হলো, এবং একবার একটা জিনিসের দাম যদি বেড়ে থাকে তো যে কারণে বেড়ে থাকে সেই কারণটি সরে গেলে কিন্তু সেটির দামটা আর কমে না। আমাদের একটা কোথাও একটা বড়সড় সমস্যা আছে। আমরা কখনো দেখি না যে কোনো একটা জিনিসের দাম বেড়ে গেলে সেটা আর কখনো কমে আসে, এটা আমাদের দেখার সুযোগ খুব কম। আমরা কিন্তু আমাদের দাবির কথা এই অর্থনীতিবিদেরা কথা বলে, আমরা বলি। আপনার কথাটা শুনবো, আমাদের একটু একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরও একটা বিরতির, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। হুমায়ুন কবির ভুইয়া ফিরছি আপনার কাছে। আপনার কথার মাঝখানে গিয়েছিলাম বিরতিতে। আমরা বলুন না, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এটা তো আমরা বললাম আগে। আরেকটা জিনিস হলো যে আমাদের ভেজালের কথা যদি আমরা একটু যাই আর কি, বাজার পণ্যের দাম আর কি, পণ্যের দেখা গেছে যে যেমন এখন কাঁঠাল কিন্তু এখন বাজারে খাওয়ার কথা না আমাদের। কাঁঠাল আমাদের বাজারে পেকে আসছে, পাকা কাঁঠাল নিয়ে আসছে। তরমুজের কথা আমরা দেখলাম যে তরমুজ নিয়ে 60 টাকা 80 টাকা পর্যন্ত তরমুজের কেজি হয়েছে। কিন্তু মানুষ যখন একটু, ভোক্তারা যখন একটু শক্ত হইলো যে খাবো না তরমুজ, তখন কিন্তু আবার সেটা 30 টাকা 40 টাকা কেজির মধ্যে আসছে। তো এখানে হচ্ছে কি আমরা যারা কনজিউমার, আমাদেরও কিছুটা ত্রুটি আছে। যেমন আমরা মনে করি যে অসময়ে যেটা আসে সেটাই কিন্তু ভেজাল হয়ে আমাদের কাছে আসতেছে। এইটা থেকে আমাদেরকেও কিন্তু দূরে থাকার দরকার আছে। আমি এখন কাঁঠাল কেন খাবো? কাঁঠালও তো এখন পাকার কথা না, আমি লিচু যখন পাকার কথা না, আমি লিচু খাবো কেন? এবং আমের কথাও সেই এক অবস্থা। আমি দেখলাম যে সেদিন একটা আম আমি নিছি বাসা থেকে, আমার গাছ থেকে পড়ছে। তো আমি মনে করছি আমটা পেকে পড়ছে আর কি, না। পরে আমি যখন কাটলাম আমটা, তখন দেখলাম আমরা আসলে অসুস্থ, এটা পোকা ধরছে, যার জন্য এটা পড়ে গেছে। তো এই অবস্থার মধ্যে হচ্ছে কি, যেখানে এই যে ব্যবসাটা যে করতেছে তারা তো শাস্তিরাও তো আনা হচ্ছে না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে তার নির্বাচনী ইশতেহারে বললেন যে মানে 0 টলারেন্সে থাকবে পণ্যের দাম, আমরা বাজারে কি দেখতেছি এখন? বাজারে তো সেটা নাই, তো এটা প্রতিফলন তো নাই। ওনার যে এজেন্সিগুলি আছে সেই এজেন্সিগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সামনে মনে বলে যে আমরা ঠিকই আছি, কিন্তু তারা কিন্তু মুভমেন্টটা তাদের সেইভাবে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি এমন আশঙ্কা নিয়েই এই ঈদের দিকে মানে এগিয়ে যাব যে দাম হয়তো আমাদেরকে আরো কিছু বাড়তি? না, হয়তো বলার দরকার নেই, দাম বাড়বে। মাহুজ যেটা বললো আর কি, আমি সরাসরি ক্লিয়ার বলে গেলাম, আমি তার ব্যবসা করি না এটার। তার কারণ হলো যে আমরা যে গরম মশলা করবেন সব আর কি, এটা মানুষে যেটা উনি বলেন যে কনজিউমারের সাইকোলজিটা ব্যবসায়ীরা বুঝে ফেলছে যে আরে ঈদের সময় একটু বেশি নিল আর কি। তারা আবার বলে তো যে আপনারা বোনাস পাইছেন, আপনারা বাড়তি টাকা পাইছেন, এটা খরচ করতে পারে। তারা বাড়তি টাকার মধ্যে তার মানে মনে করে যে এটার মধ্যে তার হক রয়ে গেছে, সে তাকে এটা দিতে হবে। যার জন্য প্রতিটা কেজিতে প্রতি গরম মশলার যে কোনো কেজির মধ্যে দেখা গেছে আপনার 100-200 টাকা হতে পারে নাই, তো 400-500 টাকা কেজিতে বাড়িয়ে ফেলতেছে। আবার আমরা কিনতেছি, আমার কাছে মনে হয় যেন এটা না কিনে চলে না। এটা আমাদের মধ্যে
ভোক্তাদের মধ্যেও কিন্তু ভোক্তা সচেতনতার একটা অভাব আছে। মনে করতেছে যে ঈদ আসছে, এটা কিনতে হবে, এটা কোনো বিকল্প নেই। কিন্তু আপনি ভারতের কথা দেখেন, ভারত কিন্তু ভারতের মধ্যে আছে আমাদের মতো যারা মধ্যবিত্ত, তারা কিন্তু এই কাজটা করে না। এবং বাড়াইতে হইলে সরকার কে বাড়ায় আমাদের এটা আমরা জানিও না, কেন বাড়ায় সেটাও আমরা জানি না। যখন কষ্টে পড়ি তখন তারা ডাকাডাকি করে, কিন্তু তাদেরকে যেই সিদ্ধান্ত দিয়ে দেয় সিদ্ধান্তটা তারা ইমপ্লিমেন্ট করে না। এবং ইমপ্লিমেন্ট না করার জন্য যে শাস্তির কথা দরকার, যেটা আমরা বলি যে কনজিউমার অ্যাক্ট অনুযায়ী যে শাস্তি দেওয়ার কথা, সেটাও তো দিতে পারে। মানে সিদ্ধান্ত হলে সেটা ইমপ্লিমেন্ট হয় না, আবার সঠিকভাবে কারণগুলো বুঝবার চেষ্টাও করা হয় না। আবার আমরা দেখতে পাচ্ছি যে সময় বিশেষ তৎপরতা, বছরের বাকি অনেকটা সময়ে বাজারটা একদম একা পড়ে থাকে। তো ছেড়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো এই ঝামেলাগুলোর ভেতরে একটু মাহফুজ কবির আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি একটা মিনিট বলি, এটার জন্য যেটা দরকার ছিল আর কি, যে আমরা আমাদের দাবি, এটা শুধু খালি আপনি ঈদের দিনে না বা ঈদের মাসে করা দরকার না, সারা বছর যদি আপনি মনিটরিংটা করা হয় সরকারের পক্ষ থেকে, এবং সরকারের যে লোকবল আছে সেই লোকবল যতটুকু আছে অতটুকু যদি, এজেন্সি তো অনেকগুলি আছে, আপনার ডিসি অফিস আছে, সিটি কর্পোরেশন আছে, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, বিএসটি আছে, ভোক্তা অধিদপ্তর আছে, এইগুলি যে র্যাব আছে, সাথে সরকারের পুলিশ, ওরাও কিন্তু বাজারের মধ্যে আসে। এই সবগুলো যদি অ্যাক্টিভলি কাজ করে আর কি, তাহলে ব্যবসায়ীরা যে সুযোগ টেনে যে ব্যবসাটা করে, ব্যবসা করবে। কিন্তু এই যে গেল ঈদের আগে, হ্যাঁ, আমরা কিন্তু একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা দেখেছি যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, হ্যাঁ, আমরা মন্ত্রীদেরকে নিয়ত তৎপর থাকতে দেখেছি। আপনি যতগুলো এজেন্সির কথা বললেন, প্রতিষ্ঠানের কথা, সংস্থার কথা বললেন, তাদেরকেও মাঠে ময়দানে দেখেছি। বেশ একটা মানে একটা কিছু হচ্ছিল, দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। তো ঠিক ঈদের পরে আবার সব ঈদের পরে কি দাঁড়ালো, এই ভরা মৌসুমে প্রতি কেজি চালের মধ্যে কোনো চাল কেজিতে মোটা চালের বেশি দাম বাড়ছে, 8 টাকা পর্যন্ত বেড়ে গেল। এটা যোগ জিজ্ঞেস করা যখন হইলো, আমরা যখন বাজারে গেলাম তখন বলা হইলো কি যে ওই ঈদের যে ছুটি ছিল, এই ছুটির মধ্যে তো মালপত্র আসতে পারে নাই, বিভিন্ন জায়গাতে সমস্যা ছিল এটার জন্য। তো তারপরে কি হইলো, তারপরে দেখা গেলো যে কেন বাড়ছে প্রতি কেজি চাল। আমি চালওয়ালা জিজ্ঞাসা করলাম যে এই রমজান মাসে তো মানুষ এমনিতে ভাত একটু কম খায়, এটার দাম ভালো করে সে কইতে পারতেছে না, কিন্তু বলতে পারছে এটা যে আমি কোনো চাউলের দাম কেজিতে 8 টাকা পর্যন্ত বাড়ছে। তারপরে যখন এটা কথাবার্তা হইলো, বাণিজ্য মন্ত্রণালয় আর ভোক্তা অধিদপ্তর বাজারে গিয়ে তারা নামলো, তারপরে দেখা গেল যে কমছে, 2 টাকা কমছে, 8 টাকা বাড়াইয়া 2 টাকা কমেছে, 6 টাকার একটা রয়ে গেল। এটা এখন পর্যন্ত এটা কন্টিনিউ করতেছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে এসছে, একটু মাহফুজ কবির আপনার কাছেই আসি। শেষ সময় একটু অল্প করেই শুনবো যে আমরা তো চাইবো পণ্যের দামটা কমুক, আমরা তো চাইবো যে উৎসবের সময়টা মানুষ একটু স্বস্তিতে কাটাক। ইমিডিয়েট রেসিপিগুলি বোধহয় আর এখন অতটা কাজ করছে না, নাকি করছে, বা কি মানে হতে পারে, বা মিড টার্ম বা লং টার্মের ক্ষেত্রে আপনার যদি কোনো সংক্ষেপে আমরা একটু শুনবো। হ্যাঁ, আসলে ইতিমধ্যে সরকার একটা ঘোষণা করেছে যে আগামী অর্থ বছরে 6.5% থাকবে মূল্যস্ফীতি, এবং এরকম একটা টার্গেট বাস্তবায়ন করার জন্য আমাদের আসলে প্রশাসনিক পদক্ষেপ ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তার কারণ আইন যা কিছু আছে, যেমন মজুদ আইন রয়েছে, তারপরে এই দামের বিষয়ে যে প্রসিডিউরগুলো আছে সেগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এগুলো ফলো করে, কিন্তু সেটা যদিও বাস্তবায়ন হয় না। আবার যে গত রোজার সময়টা আমরা দেখলাম যে একেবারে ক্যাবিনেট ডিভিশন থেকে কিন্তু পরিষ্কার করে সার্কুলার দেওয়া হয়েছিল যে প্রত্যেকে কী করবে, সহকারী সচিব থেকে শুরু করে একেবারে উপজেলা প্রশাসন পর্যন্ত কিন্তু বলা হয়েছিল যে তার কার দায়িত্ব কী হবে, যার ফলে মনিটরিংটা হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে আইন আছে, বাংলাদেশে কিন্তু নীতিমালা আছে এই পুরো বাজার ব্যবস্থাপনা নিয়ে, কিন্তু সেটা প্রয়োগ করতে হবে একটু কঠোরভাবে। তার কারণ কঠোর না হলে কিন্তু আর কোনো কাজ হচ্ছে না। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে বা অন্যান্য যে সমস্ত উন্নত দেশ রয়েছে, তাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে। সুতরাং এইখানে আসলে এটার প্রয়োগের কোনো বিকল্প নেই। তার কারণ মানুষের যে উৎপাদন, বিশেষ করে যে কৃষকরা যে উৎপাদন করছেন এবং ওই কৃষকরাই আবার কিনছেন, তো এইভাবে করে কি হচ্ছে, মাঝখান থেকে কিন্তু পুরো মূল্য একটা বড় অংশ নিয়ে যাচ্ছে, কিন্তু এই কুটি কয়েক, মানে তারা কিন্তু সংখ্যায় বড় নয়, তারা বড় ব্যবসায়ী, তারাই বড় হিমাগারের মালিক, তারাই কিন্তু মিলার, তারাই কাজগুলো করে সব খেয়ে ফেলছেন এবং তারা বিশাল ফুলে ফেপে উঠছেন। তো এই অবস্থা চলতে পারে না। আমি মনে করি যে এখানে সরকারের একটা খুব স্ট্রং কমিটমেন্ট দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে আবার একটা কঠোর নির্দেশনা আসতে হবে এবং প্রশাসনকে সেইভাবে একটু কাজ করতে হবে। তো এটা যদি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, এই রমজান তো গেল একটু সুন্দরভাবে মোটামুটি, যদিও কিছু অস্বস্তি ছিল, কিন্তু তারপরে মোটামুটি বাজারটা ভালো ছিল। হ্যাঁ, এই কোরবানের সময়টাতেও এই কাজটা করতে হবে। তাই আমি মনে করি যে এইভাবে করেই আসলে একটু সাময়িকভাবে হলে আমাদের
ক্রেতাদেরকে একটু স্বস্তি দেওয়া সম্ভব। তবে লং টার্মে আমাদের যেটা অলরেডি সরকার যেটা ঘোষণা করেছে যে 6.5% চলে আসবে, যদিও যদি 7.5% আসে তাও ভালো। সেটা আমি মনে করি যে সরকারের এইটা করার জন্যে খুব একটা দৃঢ় একটা পদক্ষেপ দরকার। এটা করতে পারলে আমি মনে করি যে বাজারে একটা অন্তত কিছু সময়ের জন্য শান্তি আসবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আমাদের এই আলোচনা শুনবার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।